মাননীয় প্রধান উপদেষ্টা যে সফরটা, সেই সফরটা হুম, আমাদের জন্য অত্যন্ত ভালো ফল বয়ে আনবে। যে তার হুম, কারিশমাটিক যে চরিত্র আমাদের ডক্টর ইউনূস সাহেব, সেটা তো আমরা স্বীকার করি। প্রধান উপদেষ্টা উনি চায়না গিয়েছেন, এবং আমরা প্রত্যাশা করি যে চায়না থেকে আমাদের জন্য ভালো একটা সুফল নিয়ে উনি আসবেন। কারণ আমরা এই যে ভারতের আধিপত্যবাদ, ভারতের রাহুল গ্রাস থেকে তো আমরা মুক্তি চাই। কারণ ভারত কখনো চায়নি যে আমরা ভালো থাকি। এবং তারা এই যে দেখেন, এখন এই যে রমজান মাস, আমরা আগে শুনতাম যে রমজান মাসে যে এবং অন্যান্য সময়ে ভারত থেকে পেঁয়াজ, মরিচ, রসুন এবং অন্যান্য এই যে দ্রব্য, সেগুলি আমদানি না হলে দর বেড়ে যায়। মানে এখন যে আপনার দেখেন যে এখন আমরা কম টাকায়, মানে 40 টাকা দরে আমরা পেঁয়াজ পাচ্ছি। এবং যেখানে ছিল 100 টাকার উপরে, 150 টাকার উপরে, সেখানে আমরা এখন কম মূল্যে পাচ্ছি। এখন কি ভারত থেকে তো আনতে হয় না, এখন আমাদের যে উৎপাদিত ফসল, সেটা দিয়েই কিন্তু আমরা চলতে পারি। কিন্তু ভারত একটা আপনার সিন্ডিকেট তৈরি করে এই সমস্ত মালামালগুলি যাতে তাদের বেশি দামে আমাদের মধ্যে বিক্রি করতে পারে, সেই জন্য তারা একটা সিন্ডিকেট বাণিজ্য করত। এবং রাইট। তাদের সাথে আওয়ামী লীগের যারা আপনার ছিল, আপনার ব্যবসায়ী ছিল, তারা তাদের সাথে একটা ওইরকম একটা যোগসূত্র করে অটোমেটিকলি আপনার তারা মানে ইচ্ছা করে দাম বাড়িয়ে দিত এবং কৃত্রিম সংকট তৈরি করতো। বিভিন্ন দ্রব্যের তারা কৃত্রিম সংকট তৈরি করে আপনার অধিক মুনাফা আমাদের কাছ থেকে নিয়ে নিত। তো সেটা দেখেন আমরা হঠাৎ এখন কিন্তু এই সময় অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে, কারণ ছাত্র জনতার যে বিজয় আমাদের, সেই বিজয়ের পরে আমরা সেটা মানে আমরা ধরে রাখতে পারছি এবং বুঝতে পেরেছি, আমাদের জনগণ বুঝতে পেরেছে ভারত সবসময় আমাদের আসলে শত্রু। এটাকে আমি এইভাবেই কথাটা বললাম, যে ডাইরেক্ট কথাটি বললাম যে ভারত বাংলাদেশের বন্ধু না, তারা শত্রু। কিন্তু আমরা যতই ভারতের সাথে প্রতিবেশী সুলভ আচরণ করতে চেয়েছি, কিন্তু তারা আমাদের সাথে প্রতিবেশী সুলভ আচরণ না করে তারা বড় ভাইয়ের আচরণ সবসময় করেছেন এবং আমাদেরকে শোষণ করতে তারা চেয়েছে। আজকে চায়নার সাথে যদি আমাদের এই বাণিজ্য সম্পর্কটা ভালো হয়, তাহলে আমরা মনে করি যে আমরা সহজে আমাদের যে আহ, এই মানে বিনিয়োগ যদি এখানে বাড়ানো যায়, তাহলে আমাদের দেশের যে বেকার সমস্যাটা, সেটা দূর হবে। এবং সবকিছুতেই চায়নার চায়নার যদি এই ব্যবসার সম্প্রসারণ হয়, তারা যদি এখানে আরো বেশি করে বিনিয়োগ করতে পারে, এবং আমাদের ছেলেরা যদি সেখানে, আপনার তরুণ ছেলেরা যদি সেখানে কাজে লাগতে পারে, সেটা আমাদের দেশের জন্য ভালো হবে। সুতরাং দেশের ভালো তো সবাই চায়, হুম, আমরা তো সেটাই চাই। আমার দল, আপনি বলেছেন যে সেখানে চায়নার সাথে এরকম সম্পর্ক আগে ছিল না, এটা আমি একটু দ্বিমত পোষণ করছি। সেটা হলো, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন ছিলেন, তখন চায়নার সাথে কিন্তু সুসম্পর্ক ছিল। এবং উনি কারো সাথে মানে করতে চায়নি, যে যেমন ভারতের সাথে উনি চেষ্টা করেছে ভালো সম্পর্ক রাখার জন্য, কিন্তু ভারতকে উনি বড় ভাই সুলভ আচরণ করার সুযোগ দেয়নি। তো সেটা আমরা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে করেছিলেন, ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আসলেও সেটা আমরা ইনশাল্লাহ সেটার ধারাবাহিকতা থাকবো বলে আমরা প্রত্যাশা করি। এখন চায়নার সাথে আপনার যে আমেরিকার একটা প্রশ্ন এখানে আছে, যে বাংলাদেশের ব্যাপারে চায়না এবং আমেরিকা দুটাই কিন্তু চায় যে ভালো অবস্থানে দুজনই আছে। এটা আমিও স্বীকার করি। কারণ আমেরিকা যে ইয়াতে আছে, যে তারা বাংলাদেশটা ভারতে শোষণ করে। কারণ এখানে এই যে আমাদের যে বে অফ বেঙ্গল এবং এই মানে উপসাগরে, ভারতীয় মহাসাগরে যে একটা আধিপত্যবাদ আপনার বিস্তার হুম, করতে চায়, সেটা থেকে আপনার যদি আমেরিকাও চায় যে এখানে এসে তাদের একটা ভালো অবস্থান হোক, চায়নাও চায় তাদের একটা অবস্থান হোক, কিন্তু সেটা আপনার ভারতের জন্যই কিন্তু তারা পারছে না, কারণ ভারত সবসময় একটা বাধা দেয়। কিন্তু আমরা চাই যে আমাদের দেশে যদি আপনার আমেরিকা এবং চায়না এখন বাণিজ্য করতে আসে, এবং তারা তাদের এই বাণিজ্য যদি আমাদের বাংলাদেশের যদি লাভ হয়, তাহলে ক্ষতি হুম, কোথায়? সুতরাং আমি মনে করি যে চায়নার এই যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে সফরটা, সেই সফরটা হুম, আমাদের জন্য অত্যন্ত ভালো ফল বয়ে আনবে। এবং আমরা আহ যে তার হুম, কারিশমাটিক যে চরিত্র আমাদের ডক্টর ইউনূস সাহেব, সেটা তো আমরা স্বীকার করি। উনি আমাদের রাইট। দেশের একটা সম্পদ। আর উনি আহ, আহ, এটাকে যাতে উনি বজায় রাখতে পারে, এই যে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের উনি প্রধান উপদেষ্টা,
ওনার কাছে মানুষ অনেক কিছু প্রত্যাশা করে, কারণ উনি একজন ভালো মানুষ, সৎ জি মানুষ হিসাবে আমরা জানি। যদিও তাকে আওয়ামী লীগের আমলে বিভিন্ন ভাবে তাকে অপবাদ দেওয়া হয়েছিল, তাকে আপনার বিভিন্ন জি, এটাকে পক্ষ আমরা থেকে সর্বোপরি কখনো আপনি করা হয়নি। ব্যক্তিগতভাবে কারণ অ্যাপ্রিসিয়েট করেন এই আমরা সফরটাকে চাই এবং দেশে আপনি মনে করেন যে এটি এখানে এই সফর নিয়ে আপনার তেমন কোনো সমালোচনা দেখছি না, তার মানে আপনি সমর্থন দিচ্ছেন। আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু বিএনপির অন্যরকম বক্তব্য রয়েছে জনাব ডক্টর মাহমুদ মল্লিক সামনে নির্বাচন বিষয়ে। এই সরকারকে আহ যদি আমি রিজভী সাহেবের কথা বলি, তিনি বলছেন যে সরকারের পক্ষ থেকে দুই ধরনের কথা শুনি। একবার বলে ডিসেম্বরে নির্বাচন, আবার বলে জুন। এটা কেন হবে? আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে প্রবলেম আছে, তার মানে তাদের মধ্যে প্রবলেম আছে। আবার বলা হচ্ছে এই সরকার, আর বিএনপি অন্য নেতা বলছে যে এই সরকার আসলে জঙ্গিদের সরকার, এই সরকারের মধ্যে আহ, জঙ্গিরা রয়েছে। এরপরে আবার অন্যান্য দিকে দেখা গেছে যে কারা নির্বাচন বলেছে জঙ্গিরা আছে, এটা কারা বলছে? আছে, এটা আমার কাছে ভিডিও আছে। যাই হোক, আমি বিএনপির কোনো এক নেতা বলেছে এরকম, আমি বলছি। তো এরকম কিছু বিষয় আছে। এখন এগুলো হয়তো পলিটিক্যালি রেটরিক হতে পারে, ধরে নিচ্ছি, কারণ এরকম কেউ তো বিশ্বাস করে না। কিন্তু এই দৃষ্টিভঙ্গিটার কথা বুঝাতে গিয়ে আমি আপনাকে কথা বলছি। এখন সরকারের যে ভূমিকা এখন রয়েছে, এর প্রেক্ষিতে জনগণের তো একটা সিদ্ধান্ত হবে কোন সরকার ক্ষমতায় থাকবে কি থাকবে না, নির্বাচন কতটুকু জরুরি বা কত দ্রুত দেওয়া উচিত, এই একটা বিষয় সামনে চলে আসছে। এর প্রেক্ষিতে আপনি কি মনে করেন, মানে গণতন্ত্রের বিকল্প কোনোভাবেই ভালো কাজ হতে পারে না, গণতন্ত্রের বিকল্প শুধুমাত্র নির্বাচনই হতে পারে কিনা, এবং এই নির্বাচনটাও কতটুকু গণতন্ত্রকে পুনরুদ্ধারে ভূমিকা রাখবে বলে মনে করেন? একটি বড় প্রশ্ন আপনার সামনে। জি, এই বিষয়ে আমার বক্তব্য আমি আছে, আমি কারণ আসছি উনি প্রিন্সিপাল সেলিম ভাই, আমি আমি আর ডক্টর মারুফ মল্লিকের কাছে যাচ্ছি, আপনার কাছে আসছি আমি এখন। আপনাদের বিষয়টা নিয়ে তার কাছ থেকে একটু শুনি। আপনি প্রস্তুতি নিন, এই ফাঁকে আপনি আমার বক্তব্য আছে, কি পরে বলবো আমি। জি, পরে বলবেন। আমি জি, বাসায়। ডক্টর মারুফ মল্লিক, জি। জি। এইখানে মূল সমস্যাটা হচ্ছে যে সরকারের সঙ্গে বিএনপির সম্পর্ক বা বিএনপি কিভাবে বিবেচনা করছে। আহ, আমার কাছে যেটা মনে হচ্ছে, আমাদের এই যে সংস্কারের যে আলাপ বা কাজকর্ম যে শুরু হচ্ছে, এই সংস্কারের মূল উদ্দেশ্য কি? হুম সংস্কারের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই যে আমাদের বাংলাদেশের নির্বাচনের সবচাইতে, সরি, বাংলাদেশের রাজনীতির সবচাইতে কঠিন এবং আমাদের মানে কি বলবো, আমাদের দুঃখ আর কি, ওয়াংহো নদীর মতো চীনের, যে আমাদের দুঃখ হচ্ছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া। আপনি দেখেন আমাদের দেশে রাজনৈতিক যত ক্রাইসিস শুরু হয়েছে ক্ষমতাকে ধরে রাখার জায়গা থেকে। মানে যারা আপনি আমাদের বাংলাদেশের জন্মও কিন্তু হয়েছে 1970 সালে। পাকিস্তান শেখ মুজিবুর রহমানকে প্রধানমন্ত্রিত্ব দেয় নাই বলি। এখন উনাকে যদি পাকিস্তান প্রধানমন্ত্রিত্ব দিত পশ্চিম পাকিস্তানিরা সেই 70-এর নির্বাচনের ফলাফল অনুযায়ী, তাহলে কি হতো সেটা ভিন্ন আলোচনা। কিন্তু মূল বিষয়টা হচ্ছে আপনার 70-এর নির্বাচন বলেন বা 90-এর গণ অভ্যুত্থান বলেন বা আজকে এই যে 24-এর আমরা যেটা বিপ্লব বলি, কেউ কেউ এটাকে বিপ্লব বলে স্বীকার করতে চায় না, আমি ব্যক্তিগতভাবে এটাকে বিপ্লব মনে করি। তো এই যে বিপ্লব বলি আমরা, এটারও কিন্তু মূল কারণ এই যে ক্ষমতা হস্তান্তর না করা। শেখ হাসিনা যদি 2014 বা 2018 বা 2024 মার্কা নির্বাচন না করতেন, হুম তাইলে পরে এই যে জনরোষ তার প্রতি, এটা আমার মনে হয় না এইরকম তাকে পালাই যেতে হইতো দেশ থেকে।